মুন্নারের শুনশান পাহাড়ি এক রাস্তার নীরবতা হঠাৎ করেই আরো ভারী হয়ে ওঠে যখন এক অ্যাক্সিডেন্টের পর থেকেই জলজন্ত এক মানুষ হঠাৎই বাতাসে যেন গায়েব হয়ে যায়। আর এরপর থেকে শহরের এক এক প্রান্ত থেকে মানুষ নিখোঁজ হতে শুরু করে। না আছে এদের কোনো চিৎকার, না আছে রক্তের দাগ, আর না আছে লাশ পচা গন্ধ। শুধু বাতাসে ভাসছে অদৃশ্য এক আতঙ্ক। পুলিশ ডিপার্টমেন্ট যখন এই কেসের কোনো কুল কিনারা করতে পারছে না, তখন অপরদিকে পুরো শহর ভয়ে স্তব্ধ। আর ঠিক তখনই তদন্তে নামে জন লুথার নামের এক অফিসার, যার ছায়া দেখলেও অপরাধীরা ভয়ে কাঁপে। কিন্তু মিসিং হওয়ার সাধারণ এই কেস বাস্তবে কোনো সাধারণ কেস না। এই কেসের প্রতিটা ক্লু যেন এক একটা ফাঁদ, প্রতিটা পদক্ষেপে ঘনিয়ে আসে মৃত্যুর গন্ধ। আর যেই ছায়ার পেছনে জন ছুটছে, সে কি আদেও মানুষ নাকি অন্ধকারের বিভৎস পিশাচ? হাতে সময় খুবই কম। একটা ভুল সিদ্ধান্ত মানেই আর একটা মানুষ চিরতরে হারিয়ে যাবে অন্ধকারের গভীর খাদে। এই খেলার আসলে শেষ কোথায় সেটা কেউ জানে না। হয়তো খুনি ধরা পড়বে, নয়তো জন লুথারের নাম বাকি ভিকটিমদের মতোই ভেসে উঠবে নিখোঁজ হওয়া মানুষের লিস্টে। এমনই ভরপুর সাসপেন্স, অমীমাংসিত রহস্য, ভয়ানক এক নরপিশাচ আর সাইকোলজিক্যাল থ্রিলারে ভরা গল্প নিয়ে আজ এক্সপ্লেইন করব জন লুথার। বেশ ভোরে মাঙ্গালারাজি নামের ব্যাঙ্গালোরগামী এক বাস তার যাত্রীদেরকে নিয়ে রওনা দেয়। বাস চলতে চলতে অনেক রাত হয়ে যায়। সব যাত্রীরা যার যার মতো ঘুমাচ্ছে। পাহাড়ি এক রাস্তা দিয়ে যাওয়ার সময় আচমকা জোরে এক শব্দ হয়। সবাই বেশ ভোরকে বাস থেকে নেমে দেখতে যায় যে শব্দটা হলো কোথায়। হঠাৎ বাসের মধ্যে থেকে কারোর আত্মচিৎকার ভেসে আসে। সবাই দ্রুত বাসে আসে, দেখে একটা মেয়ে দুই কান চেপে বসে আছে। মনে হচ্ছে সে খুব ভয়ানক কিছু দেখেছে। মেয়েটার ডানে তাকাতেই দেখা যায় ছাদ থেকে রক্ত বেয়ে জানালায় পড়ছে। দেখা যায় একটা সাদা জিপ বৃষ্টির মধ্যেই সেই রাস্তা দিয়ে যাচ্ছে, যার মিররে একটা বেশ পুরনো কম্পাস লাগানো। গাড়িটা বাসের পাশ কাটিয়েই চলে যায়। হেল্পার বাসের ছাদে উঠতেই আটকে ওঠে, কারণ ছাদের এক কোনায় একটা লোকের লাশ উপুর হয়ে পড়ে আছে। তার রক্তে আশপাশটা একদম লাল হয়ে গেছে। এক বাসায় বিয়ের আয়োজন চলছে। বাবা রেগে মাকে এসে জিজ্ঞেস করে ওর একমাত্র বোনের বিয়ে, আর সে এখনো আসেনি। জন কি মুন্নার থেকে বের হয়েছে? আজ আসুক, ওকে আমি ছাড়বো না। এদিকে জনের স্ত্রী জেসি মন খারাপ করে জনকে এক নাগারে কল করেই যাচ্ছে। জনের ছোট বোন লিনা এসে বলে জন তো কখনোই সময় মতো কল রিসিভ করে না, বারবার চেষ্টা করে কি লাভ, তার সময় হলে ঠিকই আসবে। জেসি তবুও জনকে কল করতেই থাকে। জনের ফোন তখন গাড়ির মধ্যে। ওয়াকিটকিতে কন্ট্রোল রুম থেকে বলা হয় পাহাড়ি রাস্তার 4 নম্বর বেন্ডে একটা মোটরসাইকেলের অ্যাক্সিডেন্ট হয়েছে, একজন স্পটেই মারা গেছে। জন তখন ক্লিনিকে তার কাটা হাতে ব্যান্ডেজ করাচ্ছে। ব্যান্ডেজ শেষ হলেই বের হয়ে তার জুনিয়র ফেলিক্সকে জিজ্ঞেস করে কেসের আপডেট কি। ফেলিক্স বলে মোহনের খুনি হিসাবে যাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সে বারবার বলছে সে নাকি একাই হামলা করেছিল। তবে মোহনের বাসার 2 জনকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা জানিয়েছে সেদিন আরো 2 জন লোক এসেছিল, একজন লিজু আর অপরজন মানু। তবে এরা আমাদের এলাকার বাইরের। তাদের এলাকার থানায় খোঁজ নিয়ে জানা গেছে লিজু, মানু আর প্রবীণ, এই 3 জনের নামে 4টা কেস রেজিস্টার্ড আছে। এই 3 জনের বাসায় খোঁজ নেওয়ার জন্য লোক পাঠিয়েছি। জন থানায় আসতেই কনস্টেবল বলে একে যতই মারি না কেন এ কোনো কথা বলছে না, মন্ত্রীর পাওয়ার দেখাচ্ছে। জন বলে ঠিক আছে, তাহলে এফআইআর লিখে কোর্টে চালান দিয়ে দাও। জেলের মধ্যে থেকেই প্রবীণ নামের সেই লোকটা জনের দিকে এমন ভাবে তাকায় যেন সে জনকে গিলে খাবে। এক কনস্টেবল জনকে পাহাড়ের রাস্তার সেই বাইক অ্যাক্সিডেন্টের কথা জানিয়ে বলে স্পটে এখন মনোজ আছে। ফেলিক্স বলে আপনার ধারণাই ঠিক, ওই 3 জনের বাসায় কেউ নেই। তবে আমি লিজু আর মানুষ ছবি সব থানায় পাঠিয়ে দিয়েছি। জন বলে ওদের আত্মীয় আর বন্ধুদের উপরে নজর রাখো। বলেই তার বোনের এঙ্গেজমেন্টের জন্য এর্নাকুলামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। গাড়িতে কমিশনার কৃষ্ণা কল দিয়ে জিজ্ঞেস করে কেসের আপডেট কি। জন বলে আমরা পার্টি ওয়ার্কার মোহনের খুনিকে ধরেছি, তার নাম প্রবীণ। তার সাথে মনু আর লিজু নামে 2 জন ছিল, তাদের খোঁজ এখনো চলছে। কমিশনার বলে বিষয়টা রাজনৈতিক, তাই সাবধানে কাজ করবে। জন সেই অ্যাক্সিডেন্ট
স্পটে আসলে অফিসার অভিলাষ বলে ঘটনাটা 8:45 হয়েছে, সম্ভবত উপরে বাইকের অ্যাক্সিডেন্ট হয়। তখন বাইকের রাইডার নিচের রাস্তার বাসের উপরে পড়ে। তবে যে গাড়ির সাথে বাইকের অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা না থেমেই চলে গেছে। যেই লোকটা মারা গেছে তার নাম রেজি, এর্নাকুলামের বাসিন্দা। জন কথা বলতে বলতেই অ্যাম্বুলেন্সে রেজির লাশ দেখতে আসে। জন বলে সব থানায় ওই গাড়ির ছবি পাঠিয়ে সেই ড্রাইভারকে খুঁজে বের করো, আর বাসের ড্রাইভার এবং কন্ডাক্টরকে জিজ্ঞাসাবাদ করে বাস ছেড়ে দাও। জন এর্নাকুলামের উদ্দেশ্যে বের হয়ে যায়। এদিকে বাবা জেসির সামনেই বলে আমি তো ভুলেই গেছি যে আমার কোনো ছেলেও আছে। জেসি মন খারাপ করে তার রুমে চলে আসে। জন কল করলে জেসি রেগে বলে আমি কতবার কল দিয়েছি, তুমি রিসিভ করার সময়ই পাওনি। বাবা অনেক রেগে আছে। জন বলে এ তো বাবার রোজকার কাহিনী, চিন্তা করো না, আমি এখনই চলে আসছি। জন বাসায় আসতেই বাবা রেগে বলে আসার কি দরকার ছিল, নিজের বোনের এঙ্গেজমেন্টে মেহমানের মতো এসে খেয়ে গেলেই তো হতো। মা কোন রকমে বুঝিয়ে বাবাকে ভেতরে নিয়ে যায়। জেসি জনের জন্য খাবার রেডি করতে যায় আর জন তার আদরের বোনের কাছে আসে। লিনা প্রতিবারের মতোই ভাইয়ের ছবি তুলে বলে কাল ভোরে আমাকে নিয়ে পার্লারে যাবে, তাই ভোর ভোর ঘুম থেকে উঠবে। ভোর হতেই লিনাকে নিয়ে জন পার্লারে যায়। বেশ হই হুল্লোড় আর আনন্দে লিনার এঙ্গেজমেন্ট হয়ে যায়। হঠাৎ থানা থেকে কল আসায় জেসির হাজার মানা করা সত্ত্বেও জন মুন্নায়ের জন্য বেরিয়ে পড়ে। জনের এমন আচরণে জেসি, বাবা, মা সবার মন বেশ খারাপ হয়ে যায়। জন তার কাজকে এতটা বেশি গুরুত্ব দেয় যে তার কাছে পরিবারের জন্য সময়ই থাকে না। দেবীকুলাম থানায় পৌঁছাতেই ফেলিক্স বলে পাশের এক এটিএম এর ক্যামেরার 7টা থেকে 10টার ফুটেজ কালেক্ট করেছি। 8টার সময় রেজির বাইক ওই রাস্তা ক্রস করে। তখন রেজির সাথে প্রকাশ নামের একজন ওই বাইকে ছিল। তবে অ্যাক্সিডেন্টের পর থেকে প্রকাশ নিখোঁজ। প্রকাশের স্ত্রী তার মিসিং কমপ্লেন করেছে। আশেপাশের হাসপাতালে কোনো অ্যাক্সিডেন্ট কেস রিপোর্ট করা হয়নি। খোঁজ নিয়ে জানা গেছে প্রকাশ কোনো এক স্কুলের শিক্ষক ছিল, পাশাপাশি রয়্যাল এস্টেটের ব্যবসাও করত। রেজি আর প্রকাশ আসলে বিজনেস পার্টনার। প্রকাশের স্ত্রী জানিয়েছে প্রকাশ আর রেজি গতকাল মুন্নারে জমি দেখতে এসেছিল। জন বেশ মনোযোগ দিয়ে রেজির বাইক দেখে। ফেলিক্স বলে যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে গাড়ির হেডলাইটের ভাঙা টুকরা পাওয়া গেছে। আমার মনে হয় বাইক ওই গাড়িতেই ধাক্কা খেয়ে পড়ে গেছে। সেই গাড়িতে এখন একটাই হেডলাইট থাকার কথা। প্রকাশের সাথে সর্বশেষ তার স্ত্রীর কথা হয়েছিল। সে বলেছিল 7টার মধ্যেই ফিরে আসবে, কিন্তু ফুটেজে দেখা গেছে প্রকাশ আর রেজি মুন্না থেকে এর্নাকুলামে যাচ্ছে। যেই গাড়িটা তাদেরকে ধাক্কা মেরেছে সেটা উল্টো দিক থেকে আসছিল, মানে গাড়িটা এর্নাকুলাম থেকে মুন্নার যাচ্ছিল। কিন্তু 8টা থেকে 10টা পর্যন্ত ফুটেজে কোনো এক হেডলাইটওয়ালা গাড়িকে আসতে দেখা যায়নি। মোটর বাইকের সামনের অংশে আঘাতের চিহ্ন আছে, তার মানে এটা নিশ্চিত যে অপর গাড়িটা উপরে উঠছিল। জন জিজ্ঞেস করে প্রকাশের স্ত্রীর ফোনে অ্যাক্সিডেন্টের পরে কোনো অজ্ঞাত নম্বর থেকে কল এসেছিল। ফেলিক্স বলে না, প্রকাশের কল রেকর্ড দেখাচ্ছে ওই দিন তার ফোনে মোট 18টা কল এসেছিল, বেশিরভাগই বন্ধু আর পরিবারের কাছ থেকে। কিন্তু দুর্ঘটনার পরে রাত 8:45-এ প্রকাশের ফোন সুইচ অফ হয়ে যায়। এটা কি তাহলে প্ল্যান্ড কিডন্যাপিং? জন বলে কিডন্যাপিং এর এখনো কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই দুইজন মুন্নার কেন গিয়েছিল, মুন্নারে কার কাছে গিয়েছিল, আর যেই গাড়ি ওদেরকে ধাক্কা মেরেছে তার সব বিস্তারিত খুঁজে বের করো। যে মারা গেছে মানে রেজি, তার কল রেকর্ড বের করো। জনকে কমিশনার কল দিয়ে বলে মোহনের কেস বন্ধ করার জন্য উপর থেকে প্রেসার দিচ্ছে। জন বলে আমরা এখনো ওদেরকে ধরতে পারিনি, সেই দুজনেরই ফোন বন্ধ। লিজোর আন্টির বাসায় একজন পুলিশ সাদা পোশাকে সবসময় নজর রাখছে। জন কনস্টেবল রাজনকে কল করে বলে লিজো আর মানুর আপডেট জানতে চায়। রাজন জানায় একজন নিউজ পেপার দিতে এসেছিল, এছাড়া আর কেউ আসেনি। জন বলে খুব সাবধানে কাজ করো, বিকালে মানু আর লিজো আসা পর্যন্ত কোনো ভুল যেন না হয়। ফেলিক্স রেজির কল রেকর্ড নিয়ে এসে বলে লাস্ট ইনকামিং কল রাত 8:30টায় করা হয়েছিল, তাও মাত্র 32 সেকেন্ডের। জন বলে সময়টা তো অ্যাক্সিডেন্টের কিছুক্ষণ আগে। পরের দিন জন আর ফেলিক্স রেজির কল রেকর্ড অনুযায়ী অনিলের সাথে দেখা করতে তার বাসায় আসে। জন অনিলকে জিজ্ঞেস করে তুমি কি এর্নাকুলামের রেজিকে চেনো? অনিল বলে হ্যাঁ, রেজিকে আমি আমার একটা জমি বিক্রির দায়িত্ব দিয়েছিলাম। ফেলিক্স জিজ্ঞেস করে 2 দিন আগে সে কি এখানে এসেছিল? অনিল বলে এসেছিল, প্রকাশ নামের তার এক বন্ধুও তার সাথেই ছিল। প্রায় রাত 8টার দিকে তারা এখান থেকে চলে যায়। জন জিজ্ঞেস করে তুমি কি এরপর ওদের কারোর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছো? অনিল বলে আমি রেজিকে কল করেছিলাম, কারণ রেজি তার চশমা এখানেই রেখে চলে গিয়েছিল। আমি কল করে জানালে সে বলেছিল সে চশমা নিতে আসবে, কিন্তু এরপর আর আসেনি। সেখান থেকে বের হয়ে জন বেশ গম্ভীর গলায় বলে আমার মনে হচ্ছে পুরো কেসটাই ঘুরে যাচ্ছে। রেজির কাছে যখন অনিলের কল আসে তখন সে আবার চশমা নিতে উপরের দিকে যায়, তার মানে রেজির গাড়িকে যখন আরেকটা গাড়ি ধাক্কা মেরেছিল তখন সেই গাড়ি নিচের দিকে যাচ্ছিল। ফেলিক্স বলে রাস্তা নিচের দিকে যেই ক্যামেরা আছে সেগুলো চেক করতে হবে। জন
জন বলে নিচের দিকে যাওয়ার সময় রাস্তায় শুধুমাত্র একটা পেট্রোল পাম্প পড়ে, যেখানে কোনো ক্যামেরা নেই। আরেকটা ক্যামেরার লোকেশন প্রায় 11 কিলোমিটার দূরে। এর মাঝে রাস্তায় 3টা মোড় আছে। এরকম কেসে সিসিটিভি ফুটেজ না পাওয়াটাই স্বাভাবিক। আর কোনো উপায় না পেয়ে ফেলিক্স আর জন ক্রাইম স্পটে আসলে জন ক্রাইম সিনে তোলা সবগুলো ছবি দেখতে থাকে। একটা ছবিতে বাস দেখে বলে যে গাড়িটা ওদেরকে ধাক্কা মেরেছিল সেটা নিশ্চয়ই এই বাসকে ক্রস করেছে। দ্রুত এই বাসের কন্ডাক্টরকে কল করে সেদিনের সব প্যাসেঞ্জারের নম্বর কালেক্ট করো। সব প্যাসেঞ্জারদেরকে বলবে অ্যাক্সিডেন্টের সময় তারা যেসব ছবি বা ভিডিও করেছে সেগুলো যেন আমাদেরকে পাঠায়। ফেলিক্স কন্ডাক্টরকে কল করে সব প্যাসেঞ্জার থেকে ছবি আর ভিডিও কালেক্ট করে ফেলিক্স জনকে দেখালে ছবি দেখতে দেখতে হঠাৎ জন একটা ছোট পিকআপ দেখতে পায়। দ্রুত এটিএম এর ফুটেজ চেক করে সেই গাড়ির নম্বর দেখে জনকে বলে এই ট্রাকের সব বিস্তারিত খুঁজে বের করো। কবরস্থানে একজনকে কবর দেওয়া হচ্ছে। জন সবার মাঝে মিশে একজনের উপর নজর রাখছে। দাফন শেষে ভার্গিস একজনকে বলে অটো লাগলে আমাকে কল দিবে কিন্তু। জন ভার্গিসকে ডেকে বলে আমাকে অটোতে করে মুন্নার পর্যন্ত পৌঁছে দিতে পারবে? ভার্গিস বলে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি কিভাবে জানলেন যে আমি এখন এখানে আছি? জন বলে তোমার বাসায় গিয়েছিলাম, তোমার স্ত্রী আমাকে সব জানালো। ভার্গিস বলে কিন্তু আপনাকে দেখে তো এখানকার মনে হচ্ছে না। জন বলে আমি আসলে মুন্নার থেকে এসেছি, তুমি দুদিন আগে মুন্নার গিয়েছিলে তাই না? ভার্গিস বেশ ঘাবড়ে বলে না আমি যাইনি, বৃষ্টি হচ্ছিল তাই সেদিন বাসায় ছিলাম। ভার্গিস এবার বেশ ঘাবড়ে বলে সেটা কিভাবে সম্ভব, আমি তো বাড়িতেই ছিলাম। জন বলে কিন্তু একজন তো বললো তোমাকে নাকি পাহাড়ের রাস্তার ওইদিকে দেখেছে, এই জন্য তোমার গাড়ির একটা হেডলাইটও ভেঙে গিয়েছিল। তোমার কারণে যে অ্যাক্সিডেন্ট হয়েছে তাতে একজন মারাও গেছে, তার নাম রেজি। তার সাথে বাইকে আরেকজন ছিল যার নাম প্রকাশ। প্রকাশ তো এখনো মিসিং, সে কোথায় আছে বলতে পারবে? নাকি তাকেও মেরে ফেলেছো? ভার্গিস এবার বেশ ভরকে গিয়ে বলে আমার অনেক কাজ আছে। জনকে তাকে তো সহজে ছাড়ে। সাথে সাথেই ফেলিক্সকে ডেকে ভার্গিসকে নিয়ে থানায় চলে আসে। ভার্গিসকে ফেলিক্স তো ইচ্ছা মতো পিটাচ্ছে যেন সে সত্যি কথা বলে দেয়। অনেকক্ষণ মারার পরে জন ফেলিক্সকে থামিয়ে ভার্গিসকে জিজ্ঞেস করে সত্যি করে বলো সেদিন রাতে কি হয়েছিল। ভার্গিস বলে আমি এই ব্যাপারে কিছুই জানি না। জন তার ফোনে অ্যাক্সিডেন্টের দিনের ছবি দেখিয়ে বলে এটা অ্যাক্সিডেন্টের পরের তোলা ছবি, এই গাড়ি তো তোমার, আর এটা হলো সেই রিসিট যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে তুমি তোমার গাড়ির হেডলাইট আর রং পরিবর্তন করিয়েছো। এইসব দেখে ভার্গিস বেশ ভয় পেয়ে গেলে জন বলে ভালোই ভালোই সব সত্যি বলে দাও। ভার্গিস বলে আমি সেদিন সবজি ডেলিভারি দিতে মুন্নার গিয়েছিলাম, কিন্তু আমার ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল। একই তো অন্ধকার, তারপর অনেক বৃষ্টি। সেই অ্যাক্সিডেন্টের রাতে বৃষ্টির মধ্যে গাড়ি চালাতে ভার্গিস গানের ভলিউম বাড়িয়ে দেয়। আচমকা রেজির বাইক এসে জোরে তার গাড়ির সামনে ধাক্কা খায়। ভার্গিস ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে দেখে রাস্তায় প্রকাশ পড়ে আছে। প্রচন্ড ভয়ে কাঁপতে কাঁপতে দ্রুত গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। ফেলিক্স জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি প্রকাশের সাথে কি করেছো? ভার্গিস বলে আমি সত্যি বলছি, আমি সেখান থেকে সোজা চলে এসেছিলাম। ফেলিক্স রেগে বলে তাহলে কি প্রকাশ হাওয়ায় উড়ে গেল? জন এবার বেশ চিন্তায় পড়ে যায়। ফেলিক্স ভার্গিসকে তখনও মারছে। কনস্টেবল রাজন বলে ভার্গিস মধ্যবিত্ত পরিবারের, তার একটা কিডনিতে সমস্যা হয়েছিল, তার জন্য সার্জারি করাতে হয়েছে। একটা মাওয়ারি গ্রুপ ভার্গিসের জন্য ওই মিনি ট্রাকটা কিনে দিয়েছে। ভার্গিসের মেডিকেল রিপোর্ট আপনাকে মেইল করেছি। জন বলে আমার মনে হয় না ভার্গিস জানে যে প্রকাশ কোথায়। জন এবার ভার্গিসকে জিজ্ঞেস করে যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল তোমার পেছনে বা সামনে আর কোনো গাড়ি ছিল? ভার্গিস বলে না। জন সে এটিএম বুথের ফুটেজ দেখতে দেখতে বলে ভার্গিসের গাড়ি যাওয়ার পরে যেই গাড়িটা ওই রাস্তা থেকে গেছে সে হয়তো জানে প্রকাশ কোথায়। কথা বলতে বলতেই হঠাৎ লক্ষ্য করে একটা লরি সে সময় রাস্তা দিয়ে যাচ্ছে। প্রকাশ বলে এই গাড়িতে তো কোনো নম্বর নেই। জন দ্রুত সেই সাদা লরির ছবি তুলে নেয়। বাসের সব প্যাসেঞ্জারদের ছবি আর ভিডিও চেক করতে গেলে লক্ষ্য করে কন্ডাক্টর যখন বাসের ছাদে উঠেছিল তখন পেছন থেকে সেই সাদা লরি চলে যাচ্ছে। জন বলে ভার্গিসের গাড়ি পাস করে যাওয়ার পরে 8:49 এই সাদা লরিটা ওই রাস্তা থেকে গেছে। আমার মনে হচ্ছে এই গাড়ির সন্ধান করতে পারলেই আমরা প্রকাশকে খুঁজে পাবো। দেখা যায় নম্বর প্লেট ছাড়া সেই সাদা লরিতে আহত প্রকাশ বেহুশ অবস্থায় পড়ে আছে। মিররে সেই পুরনো কম্পাস ঝুলছে। পরের দিন সকালে জন এক লোককে জিজ্ঞেস করে জাংশনের পর এটাই একমাত্র পিকআপ স্ট্যান্ড তাই না? সেই লরির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এই গাড়িকে কোথাও দেখেছো? লোকটা বলে না। ফেলিক্স আশেপাশে খোঁজ নিয়ে এসে বলে কেউ ওই গাড়ির বিষয়ে কিছুই বলতে পারছে না। জন ওয়াকিটকিতে কন্ট্রোল রুমে বলে একজন সাসপেক্ট পেয়েছি। জন ওয়াকিটকিতে সেই লরির কথা জানাতেই পুলিশের টিম সব জায়গায় সেই লরি খুঁজতে থাকে। স্কুলে যাওয়ার সময় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ জুবিনের জুতার তলা খুলে যায়। অপর দিক থেকে বাস আসতে দেখে
জুবিন দৌড়ে যায়, কিন্তু সে যাওয়ার আগেই বাস চলে যায়। রেগে জুবিন জুতার তলা খুলে ছুঁড়ে মারে। পেছন থেকে একটা গাড়ি আসতে দেখে জুবিন লিফট নেওয়ার জন্য হাত উঠায়। গাড়িটা তাকে পাত্তা না দিয়েই চলে যায়। তখনই অপর দিক থেকে সেই সাদা লরি সেই রাস্তা ক্রস করে। জুবিনকে একা দেখে দ্রুত গাড়ি ঘুরিয়ে পেছনে আসলেই জুবিন হাত তোলে। রহস্যময় সেই ড্রাইভার গাড়ির দরজা খুলে দিতেই জুবিন খুশিতে দৌড়ে গাড়িতে ওঠে। দেখা যায় এই গাড়িতেও সেই কম্পাস লাগানো। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়। ফিলিক্স আর জন সেই রাস্তায় এসে জুবিনের জুতার তলা দেখে বনের দিকে ছুঁড়ে মারে। ফিলিক্স বলে জুবিনের বাবা মা বলেছে দুপুর পর্যন্ত জুবিনের ক্লাস থাকে। সন্ধ্যায়ও জুবিন বাসায় না ফিরলে তার বাবা আর মা স্কুলে খুঁজতে গেলে স্কুল থেকে জানায় জুবিন নাকি আজ স্কুলেই যায়নি, মানে জুবিন সকাল থেকেই নিখোঁজ। সাথে সাথেই তার বাবা মা থানায় গিয়ে কমপ্লেন করে। জুবিন ডিপল স্কুলে পড়ে আর রোজ স্কুল বাসে যাতায়াত করে, কিন্তু স্কুল বাস 2 দিন ধরে নষ্ট, তাই লোকাল বাসে যাতায়াত করত। জন ফিলিক্সকে নিয়ে জুবিনের বাসায় আসে জিজ্ঞেস করে জুবিন মিসিং হওয়ার পর কোনো কল এসেছিল। জুবিনের বাবা বলে না। জন জিজ্ঞেস করে আপনাদের সাথে জুবিনের ঝগড়া হয়েছিল? জুবিনের মা বলে না। জন ফিলিক্সকে বলে সকাল 9টা থেকে 10টার মধ্যে যত গাড়ি এই রাস্তা দিয়ে গেছে সবার বিস্তারিত খুঁজে বের করো। জুবিনের ছবি দেখিয়ে জিজ্ঞেস করো কেউ তাকে দেখেছে কিনা। স্কুলেও জিজ্ঞাসাবাদ করো যে কেউ প্রকাশকে চেনে কিনা। ফিলিক্স জিজ্ঞেস করে আপনার কি মনে হয় এই দুইটা কেস একে অপরের সাথে জড়িত? জন বলে তা জানি না, তবে যে কোনো কিছুই হতে পারে। প্রকাশ টিচার ছিল আর জুবিন স্টুডেন্ট। রাতেই সব ধরনের বাস আর গাড়িতে জুবিনের ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হয়, কিন্তু তার কোনো খোঁজই পাওয়া যায় না। ফেলিক্স জনকে বলে ওই রাস্তার কোনো বাসেই জুবিন ওঠেনি। পরের দিন জুবিনের স্কুলে এসে জন প্রকাশের ছবি দেখিয়ে জিজ্ঞেস করে তারা প্রকাশকে চেনে কিনা। সবাই না বলে দেয়। রাজন লিজুর আন্টির পিছু করে একটা চার্চে এসে জনকে কল দিয়ে বলে এখানে চার্চে গত 10 দিন ধরে ধর্মীয় এক প্রোগ্রাম চলছে, তবে লিজুর আন্টি আজ এখানে এসেছে। আমার তো মনে হচ্ছে কিছু একটা গন্ডগোল আছে। জন আর ফিলিক্স চার্চে ফাদারকে মানু আর লিজুর কথা জিজ্ঞেস করলে ফাদার বলে এই নামের কাউকে তো চিনি না। ফেলিক্স মানু আর লিজুর ছবি দেখাতেই ফাদার বলে এরা তো এখানেই আছে, তবে তাদের নাম মানু আর লিজু না। জন বুঝে যায় এই দুজন এখানেই আছে। চার্চে প্রোগ্রামের আসা সবাইকে খাবার দেওয়া হচ্ছে। লিজু আর মানু সেখানে খাবার নিতে আসলেই জন মানুর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেয়। মানু হ্যাচকা টান দিয়ে নিজেকে ছাড়িয়ে লিজুকে নিয়ে দৌড় দেয়। রাজন ফেলিক্স সবাই তাদেরকে ধরার চেষ্টা করে। দৌড়াতে দৌড়াতে এক অডিটোরিয়ামে আসলে সামনে আর কোথাও যাওয়ার জায়গা থাকে না। জন আর ফেলিক্স সেখানে এসে দরজা লাগিয়ে দেয়। চারজনের মধ্যে তুমুল মারামারি শুরু হয়। এক পর্যায়ে লিজু ফেলিক্সকে মারলে জন এসে লিজুকে মারতে থাকে। হঠাৎ পেছন থেকে মানু রড লাইট দিয়ে জনের কানের উপরে জোরে এক বাড়ি মারে। জন একদম স্তব্ধ হয়ে যায়। লিজু খুশিতে চলে যেতে গেলেই খেয়াল করে হ্যান্ডকাপের অপর অংশ জনের হাতে লাগানো, তার মানে লিজু আর পালাতে পারবে না। জন পেছন ফিরতেই মানু জনকে মারতে চায়। জন মানুর মাথা টেবিলের সাথে জোরে চেপে জিজ্ঞেস করে বল তোদেরকে কে পাঠিয়েছিল। দুইজনকে থানায় এনে জন মানুর গলা চেপে জিজ্ঞেস করে বল তোদের মোহনকে মারার কন্ট্রাক্ট কে দিয়েছিল। ফেলিক্স খেয়াল করে জনের পকেটে ফোন বেজেই যাচ্ছে, কিন্তু জনে তাদের পাত্তাই নেই। ফেলিক্স অনেকবার ডাকার পরে জন জিজ্ঞেস করে কি হয়েছে। ফেলিক্স বলে আপনার ফোন বাজছে। জন তবুও বুঝতে পারে না। ফেলিক্স ইশারা করে বোঝালেই জন কল রিসিভ করে চিৎকার করতে থাকে, কারণ অপর পাশ থেকে কারোর শব্দই আসছে না। জন কান থেকে ফোন সরাতেই দেখে ফোনে রক্ত, তার কান থেকে রক্ত গলগলিয়ে পড়ছে। মানুর গলা জোরে চেপে ধরতেই হঠাৎ জনের সামনে সবকিছু একদম ঝাপসা হয়ে আসে। সাথে সাথেই জন মাথা ঘুরে পড়ে যায়। কিছুক্ষণ পর হাসপাতালে জনের বাসার সবাই চলে আসে। বাবা জলদি ডক্টরের সাথে কথা বলতে যায়। বাবা ফিরে আসতেই মা জিজ্ঞেস করে ডক্টর কি বলেছে। বাবা মন খারাপ করে বলে জনের সুস্থ হতে এখনো অনেক সময় লাগবে। টিউবলাইট দিয়ে তার মাথায় মারার কারণে ছোট ছোট কাচের টুকরা তার কানের ভেতরে গিয়ে ইনফেকশন হয়ে গেছে, নার্ভ ড্যামেজ হয়ে গেছে। তবে চিন্তার কিছু নেই, ডান পাশ থেকে 20% মতো শুনতে পাবে, কিন্তু বাম কানে আর শুনতে পাবে না। মা আর জেসি কান্না শুরু করে দেয়। কিছুক্ষণ পর ডক্টর জনকে ডাকতে থাকে। জন চোখ খুলে দেখে ডক্টর শুধু মুখ নড়ছে, তবে সে কিছুই শুনতে পাচ্ছে না। ডক্টর তার ডান কানের কাছে এসে বলে টিউবলাইট দিয়ে মারার কারণে কাচের টুকরা ঢুকে আপনার নার্ভ নষ্ট হয়ে গেছে। বাম পাশ দিয়ে আর কিছুই শুনতে পারবেন না, তবে ডান পাশের কান দিয়ে 20% শুনতে পারবেন। কিছুটা সুস্থ হয়ে গেলেই হিয়ারিং এইড ব্যবহার করে 30 থেকে 35% পর্যন্ত শোনা যাবে। ডক্টর চলে যেতে গেলেই জন ডেকে জিজ্ঞেস করে আর কোনো সমস্যা নেই তো। ডক্টর বলে না। জন জিজ্ঞেস করে তাহলে কি আমি আবারও কাজে জয়েন করতে পারবো। ডক্টর বলে এখন আপনার কয়েকদিন আরামের দরকার। সামনে পরিবারের সবাইকে দেখে জন হাসি দিয়ে বোঝায় সে একদম ঠিক আছে। বাসায় এসে জনকে নিয়ে সবার চিন্তা আরো বাড়তে থাকে। বাবা মা কেউ শান্তিতে ঘুমাতেই পারে না। পরিবারে এক শোকের ছায়া নেমে আসে।
আসে। জন খেতে বসলে মা জিজ্ঞেস করে তরকারি দিব, কিন্তু জন শুনতেই পায় না। টিভি দেখার সময়ও ফুল ভলিউম দিয়ে পুরো ঘরে মাথায় করে নেয়। জনের এমন অবস্থা দেখে মা কান্না করে দেয়। জনেরও বেশ খারাপ লাগে। লিনা এসে তার কানে হেডফোন পরিয়ে দেয়। জেনি জনের জন্য গিফট হিসাবে একটা স্মার্ট ঘড়ি নিয়ে আসে। সকলের কথা রেকর্ড করার জন্য জন অনলাইন থেকে একটা রেকর্ডার কেনে। হিয়ারিং এইড নেওয়ার পর থেকেই সে এখন মোটামুটি সব শুনতে পায়। ধীরে ধীরে একটু একটু করে জন তার এই জীবনের সাথে অভ্যস্ত হয়ে যায়। বাসার সবকিছু অনেক স্বাভাবিক হয়ে যায়। সবার সাথে তার দূরত্ব অনেকটাই কমে যায়। এক নির্জন বনের মাঝের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এক মহিলা একটা বাসায় ঢোকে। বারান্দায় তখন ছোট্ট এক বাচ্চা খেলনা নিয়ে খেলছে। মহিলাটা জিজ্ঞেস করে, ভেতরে কেউ আছেন? ভেতর থেকে বাচ্চাটার মা বেরিয়ে আসে। মহিলাটি বলে, আমি মালয়োত্তরে মানত করেছিলাম, দীক্ষা লাগবে। বাচ্চাটার মা এক কৌটা চাল এনে দেয়। সেই বাসা থেকে বের হয়ে মহিলাটা কিছুটা দূরের বেশ পুরনো নির্জন এক বাসায় এসে কলিং বেল দেয়। বাসাটা এতটাই নিস্তব্ধ যে মহিলাটা নিজেরই বেশ ভয় করছিল। দেখা যায় সেই বাসার গ্যারেজেই জন যেই সাদা লরি খুঁজছে সেই লরিটা রাখা। মিররে সেই কম্পাস ঝুলছে। মিডিয়া কমিশনারকে ঘিরে ধরে বলে, এই নিয়ে শহরে 3টা মিসিং কেস হয়েছে। জলজন্ত 3টা মানুষ গায়েব হয়ে গেছে। প্রথমে প্রকাশ, তারপর জুবিন, আর এখন গীতা নামের একটা মহিলা। পুলিশের নাকের নিচ দিয়ে এসব হচ্ছে, আর আপনাদের সার্কেল ইন্সপেক্টর ছুটি নিয়ে নাক দেখে ঘুমাচ্ছে। কমিশনার বলে, আমাদের তদন্ত অফিসার জন একটা কেসে গুরুতর আহত হয়ে ছুটিতে আছে। এই মুহূর্তে সাব ইন্সপেক্টর ফেলিক্স এই কেসে তদন্ত করছে। তবে আমরা এখনো কাজ করে যাচ্ছি, দ্রুতই নিখোঁজ ব্যক্তিদেরকে খুঁজে বের করব। জন টিভিতে এই খবর শুনছে। তখনই বাবা পাশে এসে বসলে জন বলে, কিছু বলবে? বাবা কিছু বলতে গেলেই ফেলিক্স কল দেয়। ফেলিক্স বলে, আরো একজন মিসিং হয়ে গেছে, আমি আপনাকে অনেকবার কল দিয়েছি। জন পরে কথা বলে কল কেটে দিলে বাবা বলে, চল একটা লং ড্রাইভে যাই। বাবার সাথে এত বছর পর ঘুরতে এসে জনের বেশ ভালোই লাগছে। বাবা জনকে বলে, বাসার সবাই চায় তুমি চাকরি ছেড়ে আমাদের সাথে থাকো, কিন্তু আমি জানি যে তুমি চাকরি ছেড়ে কখনোই ভালো থাকবে না। তাই এদের কথা চিন্তা না করে তুমি আবারও কাজে জয়েন করো, আমি এদেরকে সামলে নিব। আমি আমার পুরনো জনকে ফিরে পেতে চাই। জন মুচকি হাসে। পরের দিনই জন কমিশনারের কাছে এসে ছুটি ক্যান্সেল করে ডিউটি জয়েন করতে চায়। জন বলে, আমি আমার দুর্বলতা সম্পর্কে খুব ভালো করেই জানি, কিন্তু এর প্রভাব আমার তদন্তে কখনোই পড়বে না। জনের এত আত্মবিশ্বাস দেখে কমিশনার বলে, ঠিক আছে, এই কেস সলভ করার জন্য আমাদের কাছে মাত্র 2 সপ্তাহ আছে, না হলে এরপরে মিডিয়া আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে। জন থানায় এসে ফিলিক্সকে বলে, 3য় মিসিং কেসের সমস্ত বিস্তারিত আমাকে বলো। ফিলিক্স বলে, 3য় মিসিং পার্সনের নাম গীতা। জন ঠিকমতো শুনতে পাচ্ছে না, তাই রেকর্ডার অন করে ফিলিক্সকে বলতে বলে। ফিলিক্স বলে, মহিলাটির নাম গীতা, বয়স 41, পল্লী বাসনের বাসিন্দা। মিসিং কমপ্লেইন গীতার স্বামী সুদীপ করেছে। তাদের 18 বছর ধরে বাচ্চা হয় না, তাই মালয়োত্তরে মানত করেছিল। সেই অনুযায়ী 101টা বাসায় গিয়ে দীক্ষা চাওয়ার কথা। সুদীপ কাজে বের হলে গীতা প্রতিবেশীদের বাসায় যাওয়া শুরু করে। সর্বশেষ গীতাকে তার এক প্রতিবেশী দেখেছিল। জন ভালো করে রেকর্ডিংটা শুনতে থাকে। ফেলিক্স গীতার মিসিং ফাইল আনলে জন দেখে সেখানে গীতার মিসিং কমপ্লেন কখন করা হয়েছিল সেই সময় লেখা নেই। ফেলিক্স বলে, রিপোর্টটা মনোজ লিখেছিল, রাত 10:30টায় কমপ্লেন করেছিল। জন বলে, গীতাকে খোঁজার জন্য তার মিসিং পোস্টার শহরের সব দেওয়ালে, খবরের কাগজে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় ছড়িয়ে দাও। আমাদের হাতে সময় খুবই কম। আমাদের শুধু একজনকে দরকার যে গীতার বিষয়ে একটা সামান্য হলেও ক্লু দিতে পারবে। জন সারা রাত বসে কেস স্টাডি করে। থানায় এসে ফেলিক্সকে জিজ্ঞেস করে, কোনো আপডেট পেয়েছো? ফেলিক্স বলে, এখনো কোনো কল পায়নি। জন বলে, এটা কোনো সাধারণ কেস না, আমার মনে হচ্ছে এর পেছনে কোনো ভয়ানক রহস্য লুকিয়ে আছে। ফেলিক্স জিজ্ঞেস করে, আপনার হঠাৎ এমন কেন মনে হচ্ছে? জন বলে, এই কয়দিনে যতগুলো কেস এসেছে সবগুলোই মিসিং কেস, কিন্তু ভিকটিমদের একে অপরের মধ্যে কোনো মিল নেই। সবার বয়স, পেশা, জেন্ডার একদম ভিন্ন। অর্থাৎ কিডন্যাপার এলোমেলো ভাবে তার ভিকটিম চুজ করছে। ভার্গেস স্পট থেকে পাওয়ানোর পর প্রকাশ সেখান থেকে মিসিং হয়েছে, আর সে সময় সেখানে কেউ ছিল না। তার মানে এটা পরিষ্কার যে প্রকাশ আসলে কিডন্যাপারের টার্গেট ছিলই না, মানে সে প্ল্যান করে কিছুই করেনি, সবকিছু হঠাৎই হয়ে গেছে। প্রকাশ এই অ্যাক্সিডেন্ট কেসের একমাত্র অংশ যাকে আমরা এখনো পাইনি। অর্থাৎ শিকারী ভেবে চিনতে শিকার করেনি, বরং শিকার নিজে হেঁটে তার কাছে গিয়েছিল। ফেলিক্স জিজ্ঞেস করে, আপনার কি মনে হয় ওই কিডন্যাপারের উদ্দেশ্য কি হতে পারে? জন বলে, তা আমি জানি না, কিন্তু প্রথম 2টা কেসের মধ্যে কমন বিষয় হলো 2টাই শুনশান জায়গায় হয়েছে, যেখানে ভিকটিম ছাড়া আর কেউ ছিল না। তাই আমার মনে হয় 3য় মিসিং কেস মানে গীতাকেও কোনো শুনশান জায়গা থেকে কিডন্যাপ করা হয়েছে। অফিসার বলে, গীতা তো ওইখানে দীক্ষা নিতে গিয়েছিল, তাই সে এমন জায়গায়
জায়গায় যাবে যেখানে অনেক বাড়ি আছে। এমন শুনশান জায়গায় গিয়ে তো তার কোনো লাভ নেই। জন বলে, এটা কেবলই আমার ধারণা, তবে আমার এটা মনে হচ্ছে গীতা চার্চের 3 থেকে 4 কিলোর মধ্যেই কোথাও গেছে। আর আমার সন্দেহ ঠিক হলে ম্যাপ দেখিয়ে বলে গীতা সম্ভবত চিত্রাপুরাম, পোথামেডু, ওল্ড মুনার আর আতুগাদু এই 4 এলাকার মধ্যেই কোথাও আছে। এই এলাকাগুলোতে যেখানে লোকের বসতি কম গীতা সেখানেই আছে। তখনই একটা কল আসে। ফিলিক্স কল রিসিভ করলে অপর পাশ থেকে বিনোদ নামের একজন জানায় গীতাকে সে দেখেছে। কল কাটার পরে ফিলিক্স জনকে বলে আতুকারুর এক লোক গীতাকে দেখেছে। আতুকারুতে বিনোদের বাসায় এসে বিনোদকে গীতার ব্যাপারে জিজ্ঞেস করলে জন রেকর্ডার অন করে নেয়। বিনোদ বলে, আসলে তখন আমি বাসায় ছিলাম না, আমার স্ত্রী ছিল, সেই ওই মহিলাকে দেখেছে। আজ পেপারে গীতার ছবি দেখে আমার স্ত্রী গীতার কথা বলতেই আমি কল দিয়েছি। বিনোদের স্ত্রী আসলে জন জিজ্ঞেস করে গীতা কেমন গাড়িতে উঠেছিল বলতে পারবেন? বিনোদের স্ত্রী বলে, গাড়িতে না, সে তো পায়ে হেঁটে গিয়েছিল, হাতে পার্সের মতো কিছু একটা ছিল। জন জিজ্ঞেস করে আপনাদের আশেপাশে কয়টা বাসা আছে? বিনোদের স্ত্রী বলে 8 থেকে 10টার মতো বাসা আছে। জন একটু দূরে গিয়ে বিনোদ আর বিনোদের স্ত্রীর রেকর্ডিং শোনে। ফেলিক্স বলে গীতা এখানে এসেছিল, এছাড়া আর কিছুই জানা যায়নি। জন চলে যেতে গেলেই হঠাৎ তার নজর পড়ে সামনে থাকা হলুদ খেলনা ট্রাকের উপরে। জন ফোনে সেই সাদা লরির ছবি দেখিয়ে জিজ্ঞেস করে এমন গাড়ি কি কখনো এখানে দেখেছেন? বিনোদের স্ত্রী বলে না, কিন্তু তার ছেলে সামনের বাসার দিকে ইশারা করে বলে ওই বাসায় এমন একটা গাড়ি আছে। জন জিজ্ঞেস করে ওই বাসায় কে থাকে? বিনোদ বলে হ্যাঁ, আমিও তো ওই বাসায় এমন একটা গাড়ি দেখেছি। আপাতত ওই বাসায় কিছু লেবাররা থাকে, বেশিরভাগ সময় বাসাটা ফাঁকা পড়ে থাকে। বাসার মালিকের নাম ইশাক, মনে হয় সে বাসাটা ভাড়া দিয়েছে। বিনোদকে নিয়ে জনের টিম সেই বাসার দিকে যায়, কিন্তু বাসার দরজায় তালা মারা দেখে ফেলিক্স বলে মনে হয় বাসায় কেউ থাকে না। জন বলে এই বাসার ভাড়াটিয়া আর গাড়ির বিস্তারিত সব খুঁজে আনো। দেখা যায় বাসার গ্যারেজে সেই লরিটা নেই। ফেলিক্স বাসার মালিকের সাথে কথা বলে জনকে বলে ইশাক বলেছে সে গ্যালাক্সি নামের এক এজেন্সিকে ওই বাসা ভাড়া দিয়েছে। জন এবার তার টিম নিয়ে এজেন্সিতে আসে। এজেন্সির মালিক যোগীকে বিনোদের বাসার পাশের ওই ফাঁকা বাসার কথা জিজ্ঞেস করলেই যোগী বলে ওটা তো এমনি গোডাউন হিসাবে রেখেছি, ওখানে কেউ থাকে না, প্রোডাক্ট বেশি হয়ে গেলে ওখানে গিয়ে রেখে আসি, মাঝে মাঝে আমার লেবাররাও থাকে। জন জিজ্ঞেস করে তোমার কাছে কোনো মাহেন্দ্র পিকআপ আছে? যোগী বলে হ্যাঁ, 2টা আছে, একটা আছে এখানে আর আরেকটা ওয়ার্কশপে। জন ফেলিক্সকে এখানে থাকা পিকআপটা দেখে আসতে বলে। রাজন বলে এর সাইডে তো নম্বর আছে, তার মানে এটা সেই গাড়ি না। জন এবার সেই দ্বিতীয় গাড়ি দেখতে যোগীকে নিয়ে ওয়ার্কশপের দিকে রওনা হয়। গাড়ি একটু এগোতেই যোগীর একটা ট্রাক সরে গেলে জন লক্ষ্য করে এখানে রাখা পিকআপটা দেখতে একদম ছবির মতো। দ্রুত গাড়ি থামিয়ে পিকআপের কাছে এসে দেখে গাড়ির অপর পাশে নম্বর থাকলেও এই পাশে নম্বর নেই। তাড়াতাড়ি ছবির সাথে গাড়ি মেলালে দেখে এটাই সেই গাড়ি। যোগীকে জিজ্ঞেস করে নম্বর প্লেট উল্টা কেন লাগিয়েছো? যোগী বলে আসলে আমি আগে খেয়াল করিনি, আমার এক লোক বেশিরভাগ এই গাড়ি চালায়, তার নাম ভেঙ্কাট, সেই ভালো বলতে পারবে। জন জিজ্ঞেস করে সেই ভেঙ্কাট এখন কোথায়? যোগী বলে সে তো এখন চেন্নাইতে আমার ভাই জিজুর সাথে লরি বিক্রি করতে গেছে। জন জিজ্ঞেস করে কখন গেছে আর লরি বিক্রি কেন করছো? গতকাল সন্ধ্যায় গেছে, পানির যোগান একদমই নেই, তাই ব্যবসা লসে চলছে, কিছু লেবারকে ছাঁটাইও করে দিয়েছি, এখন রিপেয়ারের কাজও বাকি। জন জিজ্ঞেস করে ভেঙ্কাট এখানে কতদিন ধরে কাজ করছে আর ওই গোডাউনে কি থাকে? যোগী বলে 4 মাস হলো কাজে ঢুকেছে, মাঝে মাঝে সেই তো ওই গোডাউনে ঘুমায়। জনের এবার এই ভেঙ্কাটকেই সন্দেহ হয়, তাই ভেঙ্কাট যেখানে থাকে সেখানে চেক করতে আসে। সবাই সব রুমে ঢুকে পুরো বাসা সার্চ করে। এক রুমে তালা মারা দেখে যোগীকে চাবি দিতে বললে যোগী বলে চাবি আমার কাছে নেই। ফেলিক্স একটা রড দিয়ে জোরে বাড়ি মেরে ভেঙে ফেলে। রুমে আলনা ভর্তি কিছু কাপড়, টেবিল, চেয়ার, চৌকি, সবকিছুই একদম সাধারণ। পরিবেশটা নিস্তব্ধ, কিন্তু সন্দেহজনক তেমন কিছু না পেয়ে জন রুম থেকে বের হতেই যাবে, তখনই মেঝেতে বিছানো পাটিতে পা লাগলেই তার মনে হয় পাটির নিচে কি যেন একটা আছে। জন পাটি সরিয়ে দেখে একটা বেয়ারিং পড়ে আছে। বেয়ারিং থেকে লাথি দিয়ে চলে যেতে গেলেই খেয়াল করে 2 দিকে লম্বা সাদা দাগ, মনে হচ্ছে ভারী কিছু মেঝের উপর থেকে ঘষে নেওয়া হয়েছে। জন দেওয়ালের পাশে থাকা টেবিলটা মেঝেতে ঘষে মাদুরের কাছে নিতেই খেয়াল করে টেবিলের পায়ার দাগ আর মেঝের দাগ একদম একই সমান। জন টেবিলের নিচে উকি মেরে দেখে যে কিছু আছে কিনা, কিন্তু তেমন কিছুই পায় না। হঠাৎ দেখে এক কোনায় মেয়েদের লম্বা চুল লেগে আছে। এমন জায়গায় চুল কেন থাকবে, তাই বিষয়টা নিয়ে সন্দেহ হওয়ায় সারা রুমের সব জিনিস এবার ভালো করে ঘেটে দেখে। খুঁজতে খুঁজতে এক ট্রাঙ্কের ভিতরে কিছু পোড়া খবরের কাগজ পায়। সেগুলো নেড়ে চেয়ে দেখতেই একটা পোড়া ছবি দেখে তার ছবি তুলে নিয়ে ট্রাঙ্ক বন্ধ করে ট্রাঙ্কটাকে টেবিলের নিচে ধাক্কা মারতেই টেবিলের উপর থেকে ল্যাম্প পড়ে যায়। জন ল্যাম্পটা উঠিয়ে রাখতে গেলেই তার হাত
হাতে কেমন যেন আঠা আঠা লাগে। ভালো করে লক্ষ্য করলে দেখে ল্যাম্পের স্ট্যান্ডে লাল রক্ত লাগানো। ফেলিক্সকে বলে এখনই ফরেন্সিককে ডাকো। জন যোগীকে জিজ্ঞেস করে এই ভেঙ্কট কেমন মানুষ, এই ভেঙ্কটের স্বভাব কেমন। যোগী বলে একদম সাদা সিধে আর বোকা টাইপের, সবসময় নিজের কাজ নিয়েই থাকে, কারোর সাথে তেমন কোনো কথাও বলে না। আমার জানা মতে সে তামিলনাড়ু থেকে এসেছে। জন জিজ্ঞেস করে কোনো ছবি আছে। যোগী তার ফোন থেকে ভেঙ্কটের ছবি বের করে দেখালে দেখা যায় ভেঙ্কট বেশ স্বাস্থ্যবান, গায়ের রং তামাটে। জন জিজ্ঞেস করে চেন্নাই থেকে কোনো কল এসেছে, ভেঙ্কটকে নিয়ে জিজু কবে ফিরবে। যোগী বলে আমার ভাই জিজু কল দিয়েছিল, লরি বিক্রি করতে পারলেই রওনা দিবে। জন জিজ্ঞেস করে ভেঙ্কটের কোনো বন্ধু আছে। যোগী বলে তা জানি না, তবে আমাকে প্রসাদ নামের এক বয়স্ক লোক ভেঙ্কটের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। প্রসাদ আগে আমার এখানে কাজ করত, কিন্তু এখন কাজ ছেড়ে দিয়েছে, তবে কেন কাজ ছেড়ে দিয়েছে তা জানি না। একবার জিজ্ঞেস করলে বলেছিল বয়স হয়ে গেছে আর সে নাকি অনেক অসুস্থ। বর্তমানে সে তামিলনাড়ুর বর্ডারে কুল্লখোর নামের এক গ্রামে থাকে। জন যোগীকে সাথে নিয়ে সেই কুল্লখোরের উদ্দেশ্যে রওনা হয়। এদিকে ফরেন্সিক টিম স্যাম্পল কালেক্ট করতে থাকে। প্রসাদের কাছে পৌঁছে যোগী প্রসাদকে ডেকে বলে পুলিশ ভেঙ্কট সম্পর্কে জানতে এসেছে। প্রসাদ তখন বসে বেশ ভারী কাজ করছিল। জন প্রসাদকে বলে আমি তো শুনেছি তুমি নাকি অসুস্থ, তাই কাজ ছেড়ে দিয়েছো, কিন্তু তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। প্রসাদ হঠাৎই বেশ জোরে জোরে কাঁদতে থাকে। জন জিজ্ঞেস করে চাকরি ছেড়ে এসেছিস মানে এর পেছনে অন্য কোনো কারণ আছে। প্রসাদ সেই কারণ বলতে রাজি হলে রাজন যোগীকে সরিয়ে নিয়ে যায়। প্রসাদ বলে আসলে ভেঙ্কট আমার ভাইয়ের ছেলে, আমি ছোটবেলা থেকেই ওকে ভালো করে চিনি, তবে সে ছোটবেলা থেকেই তার বয়সী বাচ্চাদের থেকে ভিন্ন আচরণ করত। ভেঙ্কটের ছোটবেলায় তাদের গ্রামের এক পরিত্যক্ত ফ্যাক্টরিতে লাশ পাওয়া গেলে ফরেন্সিক টিম সেখানে পোস্টমর্টম করে, কারণ লাশ এতটাই পচে গিয়েছিল যে নেওয়ার মতো অবস্থায় ছিল না। তার বয়সী বাকি বাচ্চারা ভয়ে আর দুর্গন্ধে দূরে দাঁড়ালেও ভেঙ্কট উপরের সিলিং থেকে একদম স্বাভাবিকভাবেই দেখতে থাকে, যেন এসব দেখে সে পৈশাচিক তৃপ্তি পাচ্ছে। প্রসাদ বলে ভেঙ্কটের ছোট একটা বোনও ছিল। ভেঙ্কট অনেক মেধাবী ছিল, ক্লাসে সব সময় ফার্স্ট হতো। আমার ভাইয়ের ওকে ভালো স্কুলে পাঠানোর সামর্থ্য ছিল না। আমি একবার ওকে জিজ্ঞেস করেছিলাম বড় হয়ে কি হতে চাও। ভেঙ্কট বলেছিল সে ডক্টর হবে। আমি ভেবেছিলাম হয়তো মজা করছে, কিন্তু না। একবার ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু হয়। ভেঙ্কট সেখান থেকে এক ব্যাগ হাতে নিয়ে ফিরছিল। পথে ভেঙ্কটকে দেখে জিজ্ঞেস করি তোর হাতে কি। সে আমাকে কিছুতেই দেখাতে চায় না। আমি জোর করে ব্যাগ খুলে যা দেখি তাতে আমার বমি চলে আসছিল। দেখা যায় সেই ট্রেনে কাটা পড়া লোকটার মস্তিষ্ক ভেঙ্কট খুলে নিয়ে এসেছে। প্রসাদ এক ঝাড়ি দিয়ে জিজ্ঞেস করে এসব কি। ভেঙ্কট খুব স্বাভাবিকভাবেই বলে আমি ডক্টর হব, তাই এগুলো আমার পড়ার কাজে ব্যবহার করব। ভেঙ্কটের এই রূপ দেখে প্রসাদ বেশ ভয় পেয়ে যায়। ভেঙ্কট কয়েক বছর পর ডক্টরি পরীক্ষা দিয়ে চান্সও পেয়ে যায়। মেডিকেল কলেজে ভর্তি হয়ে যায়। সেখানে পড়ালেখাও সে খুব ভালো করত, ক্লাসে সব সময় ফার্স্ট হতো। সব টিচাররা তাকে খুবই পছন্দ করত। একবার তার বোন অনেক অসুস্থ হয়ে পড়ে, তার চিকিৎসা করার মতো টাকা আমাদের কাছে ছিল না। টাকার জন্য ভেঙ্কট এক হাসপাতালে রাতে ডিউটি করত, কারণ তখন সে ওই হাসপাতালের হাউস সার্জন ছিল। একদিন এক মেয়েকে শ্বাসকষ্টের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। ভেঙ্কট তাকে ইঞ্জেকশন দিতে গেলে দুর্ভাগ্যবশত মেয়েটা সেখানেই মারা যায়। সাথে সাথেই মেয়েটার পরিবার তার উপর হামলে পড়ে। সবাই এটাই বলতে থাকে তুই ডক্টর হওয়ার যোগ্য না। পুলিশের কেস হয়ে যায়। অ্যাসোসিয়েশন থেকে ভেঙ্কটকে ব্যান করে দেওয়া হয়। 5 বছরের জন্য তার জেলও হয়। চিকিৎসার টাকা জোগাড় করতে না পারার কারণে ভেঙ্কটের বোনের অপারেশন হয় না আর সে মারা যায়। ভেঙ্কট আর কোনোদিনও ডক্টর হতে পারবে না সেই দুঃখে আমার ভাই আর তার স্ত্রী নিজেদেরকে শেষ করে দেয়। 5 বছর পর জেল থেকে ছাড়া পাওয়ার পর ভেঙ্কটকে আমি আমার সাথেই রাখতাম। সে কারোর সাথে তেমন একটা কথা বলতো না, কিন্তু সে আমাকে কখনোই ছেড়ে যায়নি। চুপচাপ মন মরা হয়ে কাজ করত। একদিন কাজ শেষে রাতে ঝুম বৃষ্টির মধ্যে বাসায় ফেরার সময় মাঝপথে দেখি এক লোক বাইক অ্যাক্সিডেন্ট করে রাস্তার মাঝে পড়ে আছে। গাড়ি থামিয়ে আমি লোকটির কাছে গিয়ে দেখি সে এখনো বেঁচে আছে। তাই তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য আমাদের গাড়িতে নিয়ে আসি, কিন্তু রাস্তার মাঝে হঠাৎ লোকটার আর কোনো সাড়া শব্দ পাচ্ছিলাম না। ভেঙ্কট গাড়ি থামিয়ে পালস চেক করে দেখে লোকটা আর বেঁচে নেই। আমি তখনও তাকে হাসপাতালে নিয়ে যেতে বলছিলাম, কিন্তু ভেঙ্কট গাড়ি ঘুরিয়ে তার সেই পুরোনো বাসার গ্যারেজে নিয়ে যায়। আমি ভয়ে ভয়ে বলি তুমি এখানে কেন আসলে। ভেঙ্কট ভয়ানক এক চাহনি দিয়ে বলে আপনি এই লোককে কখনোই দেখেননি, একে ভুলে যান, জলদি গাড়ি নিয়ে চলে যান। এটা বলেই কাঁধে লাশ নিয়ে গোডাউনের মধ্যে চলে যায়। এর পরের 2 দিন ভেঙ্কট কাজে আসেনি। তৃতীয় দিন যখন কাজে গেল তখন দেখি সে বেশ হাসি খুশি। বেশ কয়েকদিন পরে আবারও 2 দিনের ছুটি নেয়। আমার কেমন যেন সন্দেহ হয়, তাই লুকিয়ে বাসার জানালা থেকে উকি দিয়ে দেখি সে সার্জনের গাউন পরা। ল্যাম্প নিয়ে টেবিলে রাখতেই দেখি টেবিলের উপরে একটা বাচ্চা ছেলেকে শুইয়ে রাখা। হঠাৎ ডক্টরদের মতো গ্লোভস পরে সার্জিক্যাল ব্লেড দিয়ে তার মাথার পেছনে কেটে ফেলে। ভেঙ্কটের ভয়ানক সেই রূপ দেখে প্রসাদের
প্রসাদের খুব কাশি পায়। জন জিজ্ঞেস করে ভেঙ্কাট ওই লাশগুলো নিয়ে কি করে। প্রসাদ বলে তা আমি জানি না। প্রসাদ অনবরত কাশতেই থাকে। ফেলিক্স প্রসাদকে গাড়িতে তোলে। জন সেখানে দাঁড়িয়ে রেকর্ড শুনতে থাকে। ফেলিক্স বলে প্রসাদের অবস্থা খুবই খারাপ, কি করব। জন বলে ওকে তাড়াতাড়ি করে হাসপাতালে নিয়ে আসো। জন সবার সাথে তাকে নিয়ে হাসপাতালে আসে। জন অভিলাষকে কল দিয়ে বলে দ্রুত ওই রুমের ফরেন্সিক রিপোর্ট পাঠাও। রাজন এসে বলে ডক্টরের আসতে দেরি হবে। জন বলে তাহলে তুমি প্রসাদের চিকিৎসা করিয়ে ডক্টরের সাথে কথা বলে আমাকে জানাবে। রাজনকে হাসপাতালে রেখে জন ফেলিক্সকে নিয়ে বেরিয়ে পড়ে। সাথে যোগীও আছে। গাড়িতে জন বলে রিপোর্ট চলে এসেছে, ল্যাম্পের রক্ত বি নেগেটিভ। ফেলিক্স বলে গীতার রক্তের গ্রুপও তো বি নেগেটিভ। জন যোগীকে বলে তোমার ভাইকে এখনই কল দাও। যোগী জিজোকে কল দিয়ে জিজ্ঞেস করে কখন আসবে, সাথে কি ভেঙ্কাট আছে। জিজো ভেঙ্কাটের পাশে বসেই বলে হ্যাঁ কাজ হয়ে গেছে, আমরা একটু পরে ট্রেনে রওনা দিব। ভেঙ্কাট এই কথাটা ঠিকই শুনে ফেলে। কল কাটার পরে জন বলে তাহলে ওরা হয়তো 5টার মধ্যেই চলে আসবে। রাজন কল করে জানায় প্রসাদের খুব শ্বাসকষ্ট হচ্ছে, তাই তাকে ক্যাবিনে রাখা হয়েছে। কিছুক্ষণ অবজার্ভ করে ডক্টর জানাবে তার কি হয়েছে। জনের হঠাৎ সেই পুরা ছবির কথা মনে পড়তেই সেই কাগজের লেখাটা নেটে সার্চ করে দেখে এটা আসলে সার্জারি প্র্যাকটিসের একটা সাইট। কিছু একটা মনে হতেই যোগীর রেকর্ডিং বারবার শুনতে থাকে। যোগী বলেছিল পানির অভাবে ব্যবসায় লস চলছে, তাই লরি বেচতে হচ্ছে। জন জিজ্ঞেস করে তোমার এই পানির উৎস কি, তুমি নিশ্চয়ই কোনো বোরহোল থেকে পানি সেচ করো। যদি কোনো বোরহোল থেকে পানি আসা বন্ধ হয়ে যায় তখন কি করো। যোগী বলে সেটা বন্ধ করে দিই। এই নিয়ে মোট 3টা বোরহোল বন্ধ হয়ে গেছে, সেগুলো ডিটেলস আমার ফোনে আছে। ফোন দেখে বোরহোলের ডিটেলস বের করে যোগী এক একটা বোরহোল বন্ধ হওয়ার তারিখ বলে। 3টা কেসের ফাইলের ডেট চেক করে দেখে সবগুলোই ভিকটিমদের মিসিং হওয়ার আগের দিনের। জন ফেলিক্সকে বলে দ্রুত 3টা বোরহোল খুঁড়তে হবে। ফরেন্সিক টিম গিয়ে সাথে সাথেই সেই 3টা বোরহোল খোঁড়া হয়। 2 জায়গা থেকে লাশের জামা কাপড় আর বিভিন্ন বডি পার্টস খুঁজে পাওয়া যায়। লাশ পচা গন্ধে আশেপাশের মানুষ সেখানে টিকতে পারে না। 3য় বোরহোল করতে গিয়ে জুবিনের আইডি কার্ড, কাটা পা, জুতা সবকিছু পাওয়া যায়। জন আসতেই অফিসার বলে লাশ কেটে টুকরো টুকরো করে পলিথিনে ভরে ফেলা হয়েছে। এমন নৃশংস নরপিচাসের ভয়ানক কাজ দেখে অফিসারকে জিজ্ঞেস করে জুবিনের বাবা মাকে জানিয়েছো। তখনই জুবিনের মা আর বাবা কান্না করতে করতে দৌড়ে আসলে পুলিশ তাদেরকে আটকে রাখে, কারণ তারা কাছে আসলেই যে কোনো এভিডেন্স নষ্ট হতে পারে। জন যোগীর কাছ থেকে ভেঙ্কাট আর জিজোর নম্বর নিয়ে টেকনিক্যাল টিমকে কল ট্রেস করতে বলে। অপারেটর লোকেশন চেক করে বলে 2টা নম্বরই চেন্নাই থেকে মুন্নাইয়ের দিকে মুভ করছে। জন বলে সবসময় নজর রাখবে যে নম্বরগুলো মুভ করছে কিনা, কোথাও থেমে গেলে সাথে সাথে আমাকে জানাবে। যোগী জিজ্ঞেস করে ভেঙ্কাট আমার ভাইয়ের কোনো ক্ষতি করবে না তো। জন বলে এখন গিয়ে চুপচাপ বসো, তার কিছুই হবে না। ফেলিক্স আসলে জন বলে ওরা স্টেশনে পৌঁছানোর আগেই আমাদেরকে ওখানে পৌঁছাতে হবে। ফেলিক্স বলে একটা সমস্যা হয়ে গেছে, আপনি বলেছিলেন তামিলনাড়ু মেডিকেল থেকে যারা ডক্টর হয়েছে তাদের লিস্ট আনতে, তবে এই লিস্টে ভেঙ্কাটের নাম নেই। জন বেশ অবাক হয়ে লিস্ট চেক করে ভেঙ্কাটের নাম না পেয়ে চিন্তায় পড়ে যায়। বেশ অস্থির হয়ে পায়চারি করতে করতে কি যেন খটকা লাগতেই লিস্টটা আবার চেক করতে করতে দেখে লিস্টে ডক্টর প্রসাদ কুমারের নাম লেখা, যে 1991 সালে ভর্তি হয়েছিল। জন বুঝে যায় প্রসাদ ভেঙ্কাটের নাম করে যে গল্প তাকে বলেছে সেটা আসলে তার নিজেরই গল্প। এবার তার মনে পড়ে প্রসাদ কাশতে কাশতে তার দিকে কেমন ভাবে যেন তাকাচ্ছিল। প্রসাদের এই ভয়ঙ্কর খেলার কথা বুঝে জলদি রাজনকে কল দেয়। রাজন তখন বসে বসে ঘুমিয়ে গেছে। রাজন কেঁপে উঠে কল রিসিভ করলেই জন বলে আমরা যেই সাইকোকে খুঁজছি সে আসলে প্রসাদ। রাজন তাড়াতাড়ি রুমে গিয়ে দেখে বেডে প্রসাদ নেই, ওয়াশরুমেও নেই। জলদি জনকে বলে প্রসাদ গায়েব হয়ে গেছে। রাজন কল কাটতেই দরজার পেছন থেকে প্রসাদ এসে রাজনকে ধরে তার গলায় ইঞ্জেকশন পুশ করে অজ্ঞান করে তার অতীতের কথা ভাবতে থাকে। দেখা যায় ভেঙ্কাটকে নিয়ে প্রসাদ যে গল্প বলেছিল সেই জায়গাগুলোতে আসলে সে নিজেই ছিল। ছোটবেলায় পোস্টমর্টম দেখা থেকে শুরু করে ক্লাসে সবসময় প্রথম হওয়া, ছোট বোনকে সব থেকে বেশি ভালোবাসা, ট্রেনে কাটা লাশ থেকে মস্তিষ্ক চুরি, মেডিকেলে ভর্তি হয়ে সবসময় টপ করে মেডেল পাওয়া, সবশেষে ছোট বাচ্চাকে মারার অপরাধে তার জেল হওয়া, এই সবকিছু আসলে তার সাথে হয়েছিল। রাজনের ফোন নিয়ে সুইচ অফ করে ভাবে সেদিন সে কিভাবে বৃষ্টির মধ্যে প্রকাশকে রাস্তায় পড়ে থাকতে দেখে তার গাড়িতে উঠিয়ে নিয়ে লাশ তার বাসায় নিয়ে যায়। জন আর ফেলিক্স দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বের হয়। জন রাজনকে কল দিলে দেখে তার ফোন বন্ধ। লোকাল থানায় কল দিয়ে পুলিশকে হাসপাতালে যেতে বলে, সাথে প্রসাদের ছবিও পাঠিয়ে দেয়। শহরে চেকপোস্ট বসানো হয়। জন আর ফেলিক্স হাসপাতালে পৌঁছালে অফিসাররা এসে বলে হাসপাতালে কোথাও কেউ নেই। ফেলিক্স বলে জঙ্গলের ওই দিকে একটা লম্বা রাস্তা আছে, আমরা কি ওই দিক গিয়ে দেখবো। জন বলে ঠিক আছে। এক অফিসার এসে বলে এক দোকানের সামনে একটা লাশ পাওয়া গেছে। জন ঘাবড়ে ফেলিক্সকে আরেক পুলিশের সাথে সেই রাস্তায় পাঠিয়ে নিজে আসে লাশ দেখতে। ভিড় ঠেলে এগিয়ে লাশের চেহারা দেখে নিশ্চিন্ত হয়, কারণ লাশটা অন্য কারোর। ফেলিক্স জনকে কল দিয়ে বলে জিপ পেয়েছি, কিন্তু
সাথে প্রসাদ নেই। সে তো চাইলে একাই পালাতে পারত, কিন্তু রাজনকে সাথে কেন নিল? তখনই অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে জন তার কানের মেশিনটা খুলে ফেলে। সার্জারির কথা মাথায় আসতেই জন আবারও সেই মেশিন পরে নিয়ে কি মনে করে যেন হাসপাতালে আসে। হাসপাতালে তখন প্রসাদ রাজনের সার্জারি করার প্রস্তুতি নিচ্ছে। জন প্রসাদের ক্যাবিনে গিয়ে দেখে সে সেখানে নেই। পাশে ওটির দরজা খোলার শব্দে প্রসাদ টের পেয়ে যায়। জন ভেতরে ঢুকে দেখে এক পাশে নার্স রক্তাক্ত হয়ে পড়ে আছে। প্রসাদ এখানেই কোথাও আছে এই চিন্তা করে বন্দুক বের করে সব বেডে খুঁজতে থাকে। অনেকগুলো বেড খোঁজার পরে শেষের বেডে গিয়ে দেখে রাজন শোয়া, কিন্তু প্রসাদ সেখানে নেই। জন রাজনকে ডাকতে থাকে, কিন্তু রাজনের কোনো সাড়া শব্দ নেই। পেছন থেকে প্রসাদ কনস্টেবলের মুখ চেপে টেনে নিয়ে যায়। জন পেছনে তাকিয়ে কনস্টেবলকে না দেখে বন্দুক নিয়ে এগোতেই দেখে নিচে সেই কনস্টেবল মরে পড়ে আছে। এদিক ওদিক তাকিয়ে খুঁজতে খুঁজতে হঠাৎ বিদ্যুৎ চমকানোর আলোতে প্রসাদকে পর্দার আড়ালে দেখে গুলি করে, কিন্তু প্রসাদ ততক্ষণে সরে গেছে। হুট করে সেখান থেকে প্রসাদ সার্জিক্যাল নাইফ ছুঁড়ে মারে। নাইফটা সোজা গিয়ে জনের 2 আঙ্গুলের মাঝে বিঁধে যায়। সাথে সাথেই জনের হাত থেকে বন্দুক পড়ে যায়। কোন রকমে হাত টেনে জন সেই নাইফ বের করতেই প্রসাদ আচমকা তার পেছন থেকে এসে পিঠে জোরে এক পোস্ট দেয়। জন নিজেকে কোন রকমের সামলে পেছনে তাকাতেই দেখে প্রসাদ সেখানে নেই। চারপাশে তাকিয়ে পেছনের দিকে তাকাতেই দেখে প্রসাদ দাঁড়ানো। প্রসাদ এবার সামনে থেকে জোরে তার বুকে পোস্ট দেয়। জন তাকে জোরে ধাক্কা দিতেই দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। প্রসাদ এক পর্যায়ে জনের পেটে চাকু মেরে লাথি দিয়ে তাকে বেডের উপরে ফেলে দেয়, কিন্তু পর্দা সরাতেই দেখে জন সেখানে নেই। সব পর্দা সরিয়ে জনকে খুঁজতে থাকে। এবার জন পেছন থেকে এসে প্রসাদকে ধাক্কা মেরে বেডের উপরে ফেলে তাকে মারতে গেলেই প্রসাদ আবারও জনের পেটে চাকু মারে। জন ব্যথায় কাঁপতে থাকে। প্রসাদ বলে, তোমার কি মনে হয় আমি শুধুমাত্র 3 জনকেই মেরেছি? না, আমি আরো 16টা খুন করেছি। সবগুলো খুন একইভাবে করেছি, আর প্রতিটা খুন আমার অনুপ্রেরণা, কারণ আমি একজন ব্রিলিয়ান্ট সার্জন। প্রত্যেকটা খুন করার পরে আমার নিজেকে নিয়ে গর্ব হয়। জন পেট চেপে ধরে কোন রকমে উঠে দাঁড়ালে রক্ত গড়িয়ে পড়তে দেখে প্রসাদ বলে, চিন্তা করো না, একটু পরই তুমি মারা যাবে। জন রেগে দৌড়ে গিয়ে প্রসাদকে ধাক্কা মারলেই দুজনে কাঁচ ভেঙে সোজা নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রসাদের জ্ঞান ফিরে দেখা যায় পাশেই জন অজ্ঞান হয়ে পড়ে আছে। প্রসাদ গহীন জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে। কিছু দূর যেতেই হঠাৎ জন দৌড়ে এসে প্রসাদকে মারতে শুরু করে। দুজনের মধ্যে আবারও ধস্তাধস্তি শুরু হয়ে যায়। অপরদিকে ফেলিক্স একজন লোকাল ইন্সপেক্টরকে নিয়ে হাসপাতালে আসে। প্রসাদ জনের সাথে না পেরে তার কেটে যাওয়া জায়গাটা জোরে চেপে ধরলে জন ব্যথায় নিচে পড়ে যায়। ফেলিক্স হাসপাতালে এসে রাজনের এই অবস্থা দেখে তাড়াতাড়ি অ্যাম্বুলেন্স ডাকতে বলে। জানালার পাশে এসে বুঝতে পারে জন হয়তো জানালা ভেঙে নিচে পড়ে গেছে। অপরদিকে প্রসাদ ডক্টরের অ্যাপ্রনটা খুলে সেটা দিয়েই জনের গলা পেঁচিয়ে টানতে টানতে নিয়ে যায়। ফেলিক্স জঙ্গলের ভেতরে গিয়ে জনকে কল দেয়, কিন্তু জনের ফোনটা তখন গাড়িতেই ছিল। প্রসাদ তার সর্বশক্তি দিয়ে জনের গলায় ফাঁস দিচ্ছে। জন যন্ত্রণায় ছটফট করতে করতে কোনো মতে প্রসাদের পা ধরে তাকে মাটিতে ফেলে দেয়। জন ডক্টরের অ্যাপ্রনটা হাতে কোনো মতে উঠে দাঁড়িয়ে প্রসাদের গলা অ্যাপ্রন দিয়ে পেঁচিয়ে ধরে। প্রসাদের পিঠে পা বাঁধিয়ে শেষবারের মতো নিজের সবটুকু শক্তি দিয়ে প্রসাদের পিঠে পা বাঁধিয়ে অ্যাপ্রনটা টান দিতেই প্রসাদের ঘাড় মটকে যায়। জন আর দাঁড়িয়ে থাকতে পারে না। প্রসাদকে মারার পর সে নিজেও মাটিতে পড়ে যায়। এদিকে ফেলিক্স জঙ্গলের মাঝে জনকে খুঁজছে, কিন্তু জন অজ্ঞান হয়ে পড়ে আছে। হয়তো এই রাতের অন্ধকারে ফেলিক্স জনকে আর খুঁজেই পাবে না। তখনই জনের রেকর্ডারটা প্লে হয়ে যায়। ফেলিক্স সেই শব্দ শুনে দৌড়ে সেখানে এসে দেখে জন জ্ঞান হারিয়ে পড়ে আছে। তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। গল্প চলে আসে কয়েক সপ্তাহ পর। জন কমিশনারকে প্রসাদের কেসের ফাইল দিয়ে বলে, স্যার, কেসটা ক্লোজ হয়ে গেল। সিনিয়র তাকে নতুন এক মার্ডার কেসের ফাইল দেয়, আর সেই ফাইল নিয়ে জন আবারও বেরিয়ে পড়ে নতুন কোন এক সিরিয়াল কিলারের রহস্য বের করতে। আসলে জনকে দমানো কঠিনই না, বরং অসম্ভব। আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গপ্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।